আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। এই কথা বলছেন ডক্টর আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা। তো এটা ব্যাক করেনি মানে এটা মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছে তার বিপরীতেই এই কথা। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ব্যাক করেছে দেখো নাই, এই শিরোনামের বিপরীতেই আসিফ নজরুল সেই কথা বলছেন। মাহফুজ আলম বলছিলেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মব স্টারদের হিরো বানানো হয়েছিল। এটাও সত্য। আবার ওই যে আসিফ নজরুল যেটা বলছেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। এই যে সাবেক দুই উপদেষ্টা এই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, আসলে দুইজনের এটা একটা হতাশা বলা যায়। কারণ তাদের সরকার, ইউনূস সরকারকে তারা সফল করতে পারেনি। তারা নিজেরা কতটুকু কন্ট্রিবিউশন করেছে জানি না, কিন্তু সামগ্রিকভাবে তো ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা সফল হয়নি। যেমন দেখেন যে আসিফ নজরুল, তার যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যেই যদি সমালোচনা হয়, হাজার হাজার মামলা দিয়ে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, বিশাল একটা মামলা হয়েছে। এই যে আইন অঙ্গনে নৈরাজ্য, নিম্ন আদালতকে প্রভাবিত করে তাদেরকে কারাগারে রাখা, এই টোটাল তার শিক্ষকতা, তার আইন উপদেষ্টা, তার এই যে চমৎকার গত 15 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্যগুলো সব বৃথা গেছে। কারণ তার সময় আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। তার সময় নিরীহ মানুষ যারা অপরাধ করেনি, শুধুমাত্র আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। যেই সাংবাদিক, যেই বুদ্ধিজীবী বা নাগরিক, তারা হয়তো আওয়ামী লীগের দোষর, তারা হয়তো আওয়ামী লীগের কারণে তারা নীতিভ্রষ্ট হয়েছে, কিন্তু তাদেরকে হত্যা মামলা, মিথ্যা হত্যা মামলা জড়ায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এবং কারাগারের বাইরেও অনেকে সেই মামলায় অভিযুক্ত হয়ে তারা আসামির হিসাবে এই সমাজে, রাষ্ট্রে আছে। এবং সেই কারণেই বলছেন যে তারা ছিলই। এই যে ব্যাক করেনি বা তারা ছিলই, এই কথাগুলো মানে কেন বলা হচ্ছে? মানে এই আলোচনাটা বা কেন? তার মানে একটা হতাশা যে তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ যে সেদিনই ব্যাক করেছে, মব স্টারদের হিরো বানানো হয়েছে। হ্যাঁ, তো এই মব স্টারদেরকে প্রশ্রয় কে দিছে? উপদেষ্টা পরিষদ, ডক্টর ইউনূস সরকার। সেখানে কোন উপদেষ্টা কি তখন প্রতিবাদ করছে? এই যে মব স্টারদের হিরো বানানো হয়েছে, এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে। একটা অভ্যুত্থানের পরবর্তী সময় একটা ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হয়, কিন্তু বারে বারে দফায় দফায় সেইটা লঙ্ঘন হয়েছে। 2 মাস, 4 মাস, 5 মাস পরে হয় দেশের কোনো উস্কানি অথবা বিদেশের উস্কানি। আভ্যন্তরীণ ভাবে যে এই যে এখন বড় বড় যারা নীতিবাক্য আওড়াচ্ছে, মাহফুজ আলম বা আসিফ নজরুল, তারা কি করছে? তাদের চোখের সামনে ডেইলি স্টার, প্রথম আলো পড়ে নেই? যেই প্রথম আলো পত্রিকার নিয়মিত কলাম লেখক ছিলেন আসিফ নজরুল, উপদেষ্টা থেকেও পারছে? পারেনি। হ্যাঁ, বলছে, সে হয়তো ফোন করছে, এ করছে, তা করছে। এই যে পারেনি, যে ওই সময় তারা পদে থেকে কেন প্রতিবাদ করলেন না? আপনি এখন যত কথাই বলেন না কেন, হ্যাঁ আমরা এটা চেষ্টা করেছি, এ করেছি, তা করেছি, কিন্তু কর্তব্যহীন। আপনি আপনার দায়িত্ব যখন পালন করতে পারতেছেন না, কারণ আপনি তো পার্মানেন্ট কোনো গভর্নমেন্ট না, আপনি একটা লক্ষ্য নিয়ে সেখানে গেছেন। সেই লক্ষ্যটা যখন পূরণ হচ্ছে না, তখন ওই যে আওয়ামী লীগ ব্যাক করেছে দেখো নাই, এ কথা বলার ইয়ে নেই। শেষ দিন পর্যন্ত আপনারা কেন ছিলেন? আপনারা যখনই বুঝতেছেন না আপনারা কিছু করতে পারছেন না এবং সরকারের যেই সিদ্ধান্তগুলো সেইগুলো সঠিক না, তাহলে প্রতিবাদ করে রিজাইন করেননি কেন?
এটা কি চাকরি ছিল? শেষ দিন পর্যন্ত কেন থাকতে হবে? তার মানে নিজেরাও লোভে জড়াইছে। এখন তাদের এই ব্যর্থতা বা হতাশা ঢাকতে তারা একজন বলতেছে আহ, আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই। আরেকজন বলতেছে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিল। এই অর্থহীন কথাগুলো কেন? এইসব বলে লাভটা কি? এগুলি হলো পাস্ট, এগুলি এখন মানে কাউন্ট করার কোনো নেই, কারোর সময় নেই। তারপরও যেহেতু তাদের একটা পরিচিতি আছে, তারা একসঙ্গে ছিল, সেগুলো আসছে। কিন্তু এগুলো দিয়ে তাদের নিজেদের ব্যর্থতা বা ইউনূস সরকারের ব্যর্থতা ঢাকা পড়বে না, বরং বারে বারে মানে আলোচনা হবে যে ডক্টর ইউনূস সহ তার পুরো উপদেষ্টা পরিষদ ব্যর্থ। এটাই হচ্ছে আসল কথা। 50টা রিক্সাকে সাজিয়ে ওদের যে সীমিত ক্ষমতা আছে সেটা দেখাচ্ছে। আর এটা যে একটা জাতিকে অপমান করা, এটাই রাষ্ট্রদূত বা এই দূতাবাসের কর্মচারীদের সেটা বোঝার সক্ষমতা নাই। দীর্ঘদেহ রাষ্ট্রদূতকেই দেখলাম যে ওই রিক্সা চালাচ্ছে, ভারী মোটা মাথা। কিন্তু মোটা মাথা আমরা বাংলায় যেই অর্থে ব্যবহার করি, আসলে এদের এই মোটা মাথা অর্থাৎ বুদ্ধি কম। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমাদের এক সহযোদ্ধার একটা মেসেজ পেলাম, যেখানে দেখা যাচ্ছে ঢাকায় আমেরিকান দূতাবাস 50টা রিক্সাকে লাল রঙে সাজিয়ে সেই দেশের পতাকা দিয়ে তাদের দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। আর এটাকে তারা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অংশীদারিত্ব হিসাবে প্রচার করছে। অত্যন্ত দৃষ্টিকটু এই শোডাউন থেকে আমরা কি বুঝবো, তারা কি বুঝাতে চাইলো, কিভাবে এটা দেখা উচিত, সেই নিয়ে এই ভিডিওটা দেখুন। রিক্সা আমাদের ঐতিহ্যের প্রতীক এবং সেই দিক থেকে বিশেষ করে পশ্চিমা দেশগুলো ঢাকাতে কিছু করতে হলে, এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান দেশও দেখবেন যে অনেক রাষ্ট্রদূত এরকম রিক্সায় চড়ে একটা কিছু দেখাচ্ছে। এটা একদিক থেকে উদযাপন হিসাবে বা একটা দেশকে সম্মান দেখানো হিসাবে ঠিক আছে, কিন্তু আমেরিকান রাষ্ট্রদূত যেটা দেখালো আজকে, এটা আপনি যদি একটু চোখ খুলে দেখেন, চোখ খুলেও দেখতে হবে না, আপনার ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু আসবে যে সম্প্রতি এই ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশটা বিক্রি করে দিল না আপনার একটা বাণিজ্য চুক্তির নামে, সেই বিক্রির ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তার একটা প্রতিফলন বুঝি এখানে হয়ে গেল। এর আগে আমি দেখেছিলাম যে ইন্ডিয়ানরা বাংলাদেশকে অনেকগুলো অ্যাম্বুলেন্স দিয়েছিল। এটা কোভিডের সময় অনেকগুলো অ্যাম্বুলেন্স এসেছিল, তখন আমি ঢাকায় চাকরি করি ফরেন মিনিস্ট্রিতে। আমি ছিলাম ডিজি পাবলিক ডিপ্লোমেসি এবং কিছুদিন অতিরিক্ত দায়িত্ব হিসাবে সাউথ এশিয়া ডেস্কেও কাজ করেছি। আমার সাউথ এশিয়া ডেস্কে কাজ করার অনেক ডিমান্ড ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকা অবস্থায় যে কাজ করেছি 2002-03 সালে, তারপরে আমি সাউথ এশিয়া ডেস্কে 2বার যোগ দিও আমি ওখানে মনোযোগ দিয়ে কাজ করি নাই, সেটা অবশ্য অন্য ইস্যু। ইন্ডিয়ানরাও এই অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যাপারে ডেমনস্ট্রেশন করতে চাইতো, সেটা দেখে আমাদের তখন যিনি সচিব ছিলেন ওই সাউথ এশিয়া বিষয়ক দায়িত্বে, উনি আবার 2 বাক্স ওষুধ পাঠিয়ে কোভিডের সময় তো সেটা আবার ওই যে বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের কলকাতায় ডেপুটি হাই কমিশনারকে পাঠিয়ে উনিও ডেমনস্ট্রেশন করলেন। আসলে একটা রাষ্ট্রে যখন এই সরকারি কর্মচারীদের হাতে এইসব কাজ ছেড়ে দেওয়া হয়, আমি ভারতের পক্ষ থেকেও বলছি, বাংলাদেশের পক্ষ থেকেও বলছি, তখন এই সরকারি কর্মচারীগুলা তাদের মনের দৈন্য প্রকাশ করে। তারাও তো আসলে বাংলাদেশে যেই জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত, এগুলা দ্বারা তারা প্রভাবিত হয়। আবার ভারতীয় যে ব্যুরোক্রেসি আছে, ইন্ডিয়ান ব্যুরোক্রেসি একদিক থেকে খুবই শক্ত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ইন্ডিয়ান ব্যুরোক্রেসি কিন্তু ইন্ডিয়ান রাষ্ট্রটার অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে থাকার জন্য কিন্তু দায়ী। অর্থাৎ যেই জিনিসটা রাষ্ট্রের একটা ঐক্যের প্রতীক, সেটাই আবার রাষ্ট্রটাকে কিন্তু পেছন থেকে টেনে ধরে রেখেছে। তো দুই পক্ষেরই এই জিনিসটা আছে। এখন দেখুন তো, তারপরেও তো সেগুলো ছিল, ভারতীয়রা অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাদেশে এসেছিল। আজকে যদি ইন্ডিয়ান হাই কমিশনার এই ধরনের একটা ডেমনস্ট্রেশন করতে চায়, সে তো
অ্যাম্বুলেন্স দেখিয়ে সে এটা করতে পারবে। আবার যদি চীন বাংলাদেশে একই জিনিসের কোনো ডেমনস্ট্রেশন করতে চায়, সে 100 পদ্মা সেতুর তোরণ বানিয়ে সে এটা করতে পারবে, কারণ এই পদ্মা সেতু তৈরিতে তো চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থনৈতিক সহযোগিতা করেছিল। অদ্ভুত বিষয় হলো, দেখেন, চীন টাকা দিয়েছে পদ্মা সেতুতে, আর জঙ্গিরা প্রচার করে বেড়ায় এইটা ভারতের সুবিধার জন্য শেখ হাসিনা তৈরি করেছে, বিশেষ করে রেল লাইন। আমাদের কিন্তু এগুলা বিশ্বাস করতে হয়, আমাদের সমাজ এটা বিশ্বাস করে, এবং সমাজের যে এই পিছিয়ে পড়া চিন্তার জগতে শুধু জঙ্গিবাদ দ্বারা প্রভাবিত একটা সমাজ, সেই সমাজে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত এই কাজটা করলো। এই রাষ্ট্রদূত এবং বা এই দূতাবাস এখানে একটা জিনিস প্রমাণ করেছে যে এদের আসলে ওরা দীর্ঘদেহ। রাষ্ট্রদূতকেই দেখলাম যে ওই রিক্সা চালাচ্ছে, ভারী মোটা মাথা, কিন্তু মোটা মাথা আমরা বাংলায় যেই অর্থে ব্যবহার করি, আসলে এদের এই মোটা মাথা অর্থাৎ বুদ্ধি কম। না হলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই ডেমনস্ট্রেশনটা করতো না। আবার এইটাও সত্য যে এই ডেমনস্ট্রেশনের কারণে আমরা কি সে যে এই অসময়ে একটা অকাজ করলো, যেটা তার হয়তো ইন্টেনশন ছিল যে সে ভালো একটা কিছু দেখাবে, সেটা যে আমরা সরাসরি যে আমাদের দেশটা যে ওরা কিনে নিয়ে গেল এবং আমাদের দেশের সবচেয়ে দরিদ্র এবং কঠোর একটা বাহনকে সে ডেমনস্ট্রেট করলো, যেটা যে আমাদেরকে যে তারা আরো ফকির বানাবে সেই হিসাবে আমরা দেখব, এটা কি বাংলাদেশের মানুষ ভাবতে পারবে? বড় একটা অংশ জঙ্গি প্রভাবিত মানুষ সেটা ভাবতে পারবে না। আবার এটাও তো সত্য যে মার্কিনীদের তো ওই অর্থ তারা এখন খরচ করবে না বাংলাদেশে, তাদের আসলে সেভাবে অর্থ নাই যে তারা তো ধরেন এই জিনিসটা স্বভাব পেত। আমরা ওই বাণিজ্য চুক্তিটাকেও যদি আজকে গোলামির চুক্তি তা বলে এটাকে পজিটিভ ইস্যু দেখতে পেতাম, যে দেখা গেল মার্কিন রাষ্ট্রদূত ধরেন জেনারেল মোটরস বা ফোর্ড, ওদের যেসব গাড়ির কোম্পানিগুলো আছে, সেখান থেকে 50টা ফোর্ড গাড়ি নিয়ে এসে গাড়িগুলা রিক্সা নাম দিয়ে সে ডেমনস্ট্রেট করছে। সেটা করতে পারলে তো এই জঙ্গিরা যে দেশ বিক্রি করে দিছে সেটা থেকে আমাদের দৃষ্টিটা ফেরাতে পারতো, এবং যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন দেশ, সেটা যদি আপনার সুপার পাওয়ার হয়, তাদের কিন্তু ওইভাবেই কাজটা করা উচিত ছিল, সেটা তারা করে নাই। অথবা এমনও করতে পারতো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যদি তারা যেসব ভূরাজনৈতিক অভিলাষ বা অ্যাম্বিশন বাংলাদেশে দেখায়, সেই অনুযায়ী তারা যদি বাংলাদেশে একটা গাড়ির ফ্যাক্টরি খুলতো, ফ্যাক্টরি খুলে একটা মডেলের গাড়ির নাম দিত রিক্সা, কিংবা ধরেন গাড়ির ফ্যাক্টরিটার বা ব্র্যান্ডটার নামই দিল রিক্সা, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বিশন সেটাও প্রকাশ পেত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশে টাকা বিনিয়োগ করলো সেটাও আমরা দেখতে পেতাম। কোনোটাই কিন্তু হচ্ছে না। ওরা বাংলাদেশে বোয়িং বিমান কিনে বিক্রি করছে, এবং ওরা বাংলাদেশে কোনো টাকার বিনিয়োগ করার ওদের সক্ষমতা নাই, সেজন্য ওরা 50টা রিক্সাকে সাজিয়ে ওদের যে সীমিত ক্ষমতা আছে সেটা দেখাচ্ছে। আর এইটা যে একটা জাতিকে অপমান করা, এটাই রাষ্ট্রদূত বা এই দূতাবাসের কর্মচারীদের সেটা বোঝার সক্ষমতা নাই। ওরা দেখছে যে জঙ্গিরা ওদের নিয়ে নাচে। সম্প্রতি মাহমুদুর রহমান থেকে অনেক জঙ্গি কিন্তু বলছে যে ইউনুসের ব্যর্থতা, ইউনুসের দেশ বিক্রি, ইউনুসের হামের টিকা না দিয়ে শিশু মেরে ফেলা, এগুলো নিয়ে কথা বলা যাবে না, কারণ এতে ভারতের প্রভাব বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আমার কাছে অবাক এই জন্য লাগে যে দেখুন এইভাবে সবকিছু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন মাথা মোটা সরকার, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন না কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে কূটনীতিতে পিছিয়ে পড়ছে, ইরানে পিছিয়ে পড়ছে, এবং চীনের সাথে কি হচ্ছে। এবং গত কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের সাথে কিন্তু কোনোভাবেই কোনো সুবিধা করতে পারে না। একমাত্র বাংলাদেশে তারা সরকারটাকে ফেলে দিয়েছে, পাকিস্তানের সরকার ফেলে দিয়েছে। পাকিস্তানের গল্প আলাদা, কিন্তু আমাদের সরকার ফেলে দিতে পারলো আমাদের সমাজে এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রটা থাকাতে। তাদের আর কোথাও কিন্তু কোনো কাজ করলো না মাথায়, এবং তাদের মাথা যে কাজ করে না এটাই কিন্তু এই রিক্সাগুলার ডেমনস্ট্রেশন প্রমাণ করে। আবার আমরাও যে জঙ্গিবাদে আচ্ছন্ন হয়ে এই জিনিসগুলা সঠিকভাবে রিড করতে পারি না, সেটা তো আমাদের জন্য আরো একটা বড় ট্র্যাজেডি, সেটা নয় কি? দেখেন, আমরা যখন বলছি যে জুলাই যুদ্ধ বলতে কিছু নাই, তখন আমাদের কত গালাগালি। এখন দেখি জুলাই যোদ্ধার যারা আম্মা, আমার ভাবির পোলা নাই, এবার ভাবি নিজেই অস্বীকার করে বসছে যে জুলাই যোদ্ধা তারা ছিল না। আমরা কি বলবো, তারা আওয়ামী লীগ না, আসার আগে চিকরা চিকরি কান্নাকাটি শুরু করে। যাই, ওই প্রসঙ্গে যাচ্ছি না। এবার আসি আমি যে
যাকে আমি শুরু থেকে পেতিবাড়া বলে থাকি, তিনি ছিলেন গুপ্ত গুপ্ত আপনি জামাত দেখেছেন, গুপ্ত শিবির দেখেছেন, গুপ্ত বিএনপি কিন্তু দেখেন নাই। এই পেতিপাড়া জায়েদ নাকি কি যেন এর নাম, মানে মানে এ ছিল হলো গুপ্ত বিএনপি। যাই হোক, অন্তত গুপ্ত জামাত হয় নাই। এই জন্য তাকে ধন্যবাদ কিঞ্চিত রাজাকার। দেওয়া যায়। উনি রাজাকার। হ্যাঁ, উনি বাংলাদেশের কেউ। তাই যাই উনি হোক, বাংলাদেশের তাহলে তো আমি দিতে পারলাম না, তাহলে দেশের ধন্যবাদ দেন। সরকার সার্ভ যাই, করেছেন। এই এটা আমি গুপ্ত দায়িত্ব এই নিয়ে বলছি। হ্যাঁ, এই গুপ্ত রাজাকার, এই গুপ্ত মানে কেউ তারা চিনতো না। মান্না ভাইয়ের আসল তলে গিয়ে কিছুদিন থাকলো, হঠাৎ করে দেখলাম সে বিএনপির বড় নেতা হয়ে গেল, প্রতিমন্ত্রী হয়ে গেল। যাই হোক, তারেক রহমান তার যে সে মানে যেরকম রাজা ওইরকমই প্রজা হয়, যেরকম প্রজা ওইরকম রাজা হয়। হবু রাজার গবু মন্ত্রী হবে, গবু রাজার হবু মন্ত্রী, যাই হোক সেটা তাদের ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য হইলো তারা যা না তা নিয়ে কথা বলে। এখন আজকাল যদি তেল চোরায় বলে, তেল চোরা আমি তেলাপোকা শুদ্ধ ভাষায় বললাম না, আমি তো যেহেতু স্ট্রিট পিপলের ভাষায় বলি। তেল চোরা যদি বলে যে ডাইনোসরের জন্য আমি হিসাব করবো, বিষয়টা এরকম হয়ে গেল না। বাংলাদেশ আওয়ামী লীগ তারেক রহমানটাই করে না, ওই তারেক রহমানের পেতি ভাড়া জাহেদের ইনসাফের জন্য বসে থাকবে আওয়ামী লীগ। বরং আমি তো চিন্তা করতেছি যে এই জাহেদের প্রতি যদি ইনসাফ না করে আওয়ামী লীগ, অন্যায় আমার ভাবির পোলাদের তাও তো গাল ফুলেছে, পেট ফুলেছে, পশ্চাৎ দেশের মাংস বেড়েছে, কত জায়গায় মাংস বেড়েছে আমাদের ভাবির পোলা মাইয়াদের। জায়েদ পাঠার তো এটা পারে না, এর কি উপায় হবে? আমি এই চিন্তা করতেছি। তারেক রহমান তো আবার সে লন্ডন চলে যাবে আমরা জানি, যদি সে সুযোগ পায় লন্ডনে চলে যাবে। তখন এই পেতি পাড়া জাহেদের কি উপায় হবে? সে তোর বিএনপির তোর উষ্টা দিয়ে বাংলাদেশে রেখে যাবে। এর উপায়টা হবে কি? আমি এই চিন্তা করি। আমি আওয়ামী লীগদের বলবো, এরা তো কিছুদিনের মধ্যেও তো আজ না হোক কাল এদের পতন ঘটবে। আপনারা দয়া করে একটু মান্না ভাইয়ের প্রতিভাটা বর্তমানে তারেক রহমানের দল এবং খোয়ারে গিয়ে উঠছে, এর প্রতি আপনারা ইনসাফ করেন, এই মেন্টালকে একটু ইনসাফ করেন। কারণ এ এখন ধরাকে সরা জ্ঞান করতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যে কত বড় দল, আপনি আওয়ামী লীগের অনেক সমালোচনা করতে পারেন, কেউ না করে নাই। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এবং দলের সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু যেভাবে হুমকি দামকি এরা দিচ্ছে, এরা যেভাবে ইনসাফের কথা বলতেছে, আমি মানে কি বলবো, সে যদি মূর্খ লোক হইতো বলতাম যে করুণা প্রকাশ করলাম, কিন্তু এর আমি কি বলবো, এত শিক্ষিত মানুষ, এর ব্যাপারে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না। আর যদি জামালপুরে ভাষায় বলি, দুই কারণে বলতে পারবো না। একটা হলো আপনার সেন্সর আছে, আর দেখে আমাদের আপা আছে, অনেক শব্দ উচ্চারণ করতে পারবো না। যাই হোক, সেই প্রতিভাটাকে আমি বলবো, ভাই নিজের সরকার, তোমার তো সরকারও নাই, তেল দিবা কই? যাই হোক, তুমি তোমার চুলে ঠিক মতো বেনি করতে থাকো, মিস্টার প্রতিভাটা জাহিদুর রহমান। আওয়ামী লীগ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতে দাও। আর বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ কিনে, আওয়ামী লীগের সমালোচনা 100 বার থাকতে পারে, দলের সমালোচনা থাকতে পারে, সরকারের সমালোচনা থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশকে যা কিছু দিয়েছে, স্বাধীনতা থেকে শুরু করে সমৃদ্ধি, সবই আওয়ামী লীগই দিয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে। আর আওয়ামী লীগের দিন আল্লাহ এখন এত খারাপ বানায় নাই, জায়েদ পাড়ার ইনসাফ নিয়ে আওয়ামী লীগের চলতে হবে, প্রয়োজন আওয়ামী লীগ আত্মহত্যা করবে। কিন্তু এই যে জায়েদ পাড়ার করোনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস নেই। ওই জীবনই চাবে না বাংলাদেশ আওয়ামী লীগ যে জায়েদ পাড়া তুই আমার প্রতি ইনসাফ করবি আর আমি বাংলাদেশে আসবো। বাংলাদেশ আওয়ামী লীগের একটা একটা উপজেলার মানুষ যদি বিদ্রোহ করে, এই দেশের মসনদ কেঁপে যাবে। একটা জেলার লোক যদি শুধুমাত্র যদি আমার বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষ যদি বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষ বিদ্রোহ করে, এরকম তারেক রহমানের সরকার আর প্রতিভাটা জাহেদেরা 50 বার উলট পালট হয়ে যাবে। এরা সেই দিনটাই দেখতে চাচ্ছে, সেই দিনটা সামনে আসতেছে, আমরা একটু দেখতে চাই এবার। তারপর তারা কি বলে আমি জানি। এই জাহাদ পেতি পাড়াও একদিন বলবে, ঠিক যেমন ফরিদা আক্তার বলছে, আমরা তো প্রথমে বলছিল চুক্তির ব্যাপারে আমাদের বলে করে নেই। তারপর আমার ভাবি কায়সার হামিদের বউ নাকি বিবি নাকি, যাই হোক, আমার ভাতিজি তারিনার আম্মা, সে বলেছে আমরা জুলাই যোদ্ধা না। এইভাবে আস্তে আস্তে সবাই অস্বীকার করবে। কয়েকদিন পরে দেখবেন জাহিদ পাড়া বলবো, আমি তো বিএনপিতে যাইতে চাই, আমাকে জোর করে নিয়ে গেছে। ওই যে মনে আছে কলকাতার ঘাতক একটা আছে, কি যেন নাম, সুমন ভট নাকি কি যেন নাম, সে তো বলেছে না যে আমি তো তৃণমূলে যেতে চাই না, হাতে পায়ে ধরে নিয়ে গেছে। এই জাহেদ পাড়া বলবো, আমি তো মান্না ভাইয়ের লোক ছিলাম, আমি তো মান্না ভাইয়ের পাঞ্জাবির পকেটে ছিলাম, আমাকে তারেক রহমান দাওয়াত দিয়ে নিয়ে আসছিল, আমি তো ভাই যাই নাই, আমি তো বিএনপি করি না। এই কথা বলার সময় আসলোই না। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে যখন সকল মহলে কথা হচ্ছে, বিশেষজ্ঞ মহল বলেন অথবা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক যারা এটা নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন, তখন আমরা দেখছি যে এটা নিয়ে সরকার কোনো উচ্চবাচ্য করছে না, বিরোধী দল কোনো উচ্চবাচ্য করছে না, সবাই একদম চুপ হয়ে আছে।
তারা যেন কেউ না একটা ভয় পাচ্ছে, অথবা তারা যেন ব্যাপারটাকে মেনে নিয়েছে, এবং মানুষ যেটা বলছে, সবাই আমরা যেটা সমালোচনা করছি, এটাকে তারা কোনো প্রতিবাদ না করায় মনে হচ্ছে যেন তারা মনে করছে যে এটা নিয়ে প্রতিবাদ করার কিছু নেই, মানে তাদের কোনো যুক্তি নেই। এটা কিন্তু হতে পারে, কিন্তু তারও যে ভয়াবহ কথা হলো, যখন এই চুক্তি নিয়ে এত আলোচনা, তখন একই সঙ্গে আরও দুটো চুক্তির কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। বলা বাহুল্য দুটোই যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং দুটো হলো প্রতিরক্ষা বিষয়ক চুক্তি। এই চুক্তি দুটির নাম যতটুকু আমরা জেনেছি সেটা হলো সামরিক তথ্যের সাধারণ নিরাপত্তা চুক্তি, যেটাকে সংক্ষেপে ইংরেজিতে বলা হচ্ছে GSOMIA। আরেকটা হলো অধিগ্রহণ এবং পারস্পরিক সেবা চুক্তি, যেটাতে অ্যাব্রিভিয়েশন বলা হচ্ছে যে ACSA। এবং এই দুটো চুক্তি স্বাক্ষরের একদম শেষ পর্যায়ে আছে বলে আমরা জানতে পেরেছি। গত কয়েকদিন আগে থেকে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কেউ কেউ লেখালেখি করছিল, তো আমিও তেমন কোনো তথ্য প্রমাণ পাচ্ছিলাম না বলে কিছু বলতেও পারছিলাম না। কিন্তু আজকে আমি একটা দেখলাম যে মেরিটাইম ইনসাইট নামক একটা আন্তর্জাতিক মিডিয়া, তারাও এই চুক্তির কথা বলেছে, এবং তারা যে নিউজটা করেছে সেই নিউজের শিরোনামটা আপনারা দেখুন। শিরোনামে বলা হচ্ছে US প্ল্যানস টু ডিপ্লয় ওয়ারশিপ ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া অ্যান্ড চায়না। মানে এই চুক্তিটা হলে পর কী প্রতিক্রিয়া হতে পারে, কি ঝামেলায় আমরা পড়তে পারি, সে সম্পর্কেও একটা ইঙ্গিত কিন্তু এই নিউজের মধ্যে দেওয়া আছে, যে চীন এবং ভারত এটাকে সহজভাবে নাও নিতে পারে। এখন প্রশ্ন হলো চুক্তিতে কি আছে। আমরা চুক্তি বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, এই চুক্তিতে যে কথাটা বেসিক্যালি বলা হয়েছে, অনেক কথার ফাঁক দিয়ে যেটা বলা হয়েছে যে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান এগুলো বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটিগুলো জ্বালানি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তার জন্য ব্যবহার করতে পারবে। মানে আমাদের নৌবন্দর, আমাদের বিমানবন্দর যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এখন তারা ব্যবহার করে কি করবে? দেখুন, এইগুলি কিন্তু খুব একটা বেসিক পয়েন্ট। আমাদের নৌবন্দর কোনগুলো? চট্টগ্রাম বন্দর বলেন, পায়রা বন্দর বলেন, পটুয়াখালী নৌঘাটি, হ্যাঁ, এবং কক্সবাজারের বিএনএস পেকুয়া যে সাবমেরিন ঘাঁটি আছে, তারা কিন্তু এটাও ব্যবহার করতে পারবে। এখন যদি ব্যবহার করতে পারে, সেই বিষয়টাকে ভারত এবং চীন কিভাবে নেবে? তারা কি খুশি হবে? এই বন্দরগুলো যদি ধরা যাক, কথার কথা, আমরা যদি ভারতকে ব্যবহার করতে দিতাম, এখন আলাপ বাদ দেন, ধরা যাক শেখ হাসিনার আমলে, তখন যদি বাংলাদেশ এই ঘাঁটিগুলো ইন্ডিয়াকে ব্যবহার করতে দিত, সারা দেশে কী হতো বলুন তো? একটু তুলকালাম কাণ্ড হয়ে যেত। তারা বলতো দেশ বিক্রি করে দিচ্ছে, আমরা গোলামিতে ঢুকে যাচ্ছি, গোলামি চুক্তির মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা অন্য দেশের করদ রাজ্যে পরিণত হচ্ছি বলতো। কিন্তু কারা বলতো? সেই চেহারাগুলো আপনারা জানেন। সেই লোকগুলি এখন কি করছে? সেই লোকগুলো কেউ কি প্রতিবাদ করেছে? কেউ কি একটা শব্দ উচ্চারণ করেছে? তাহলে যে গোলামি হয়নি সেটা নিয়ে তাদের চিৎকার চেঁচামেচি আমরা দেখেছি, কিন্তু যে গোলামি হয়ে যাচ্ছে, চুক্তির নাম টাম সবই ঠিক হয়ে গেছে, কী হবে তাও আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এগুলো নিয়ে লেখালেখি চলছে, সেগুলো নিয়ে আমাদের মিডিয়াও চুপ, এবং আমাদের ওই দেশপ্রেমিক লোক যারা গোলামির কথা শুনলে পরে যাদের গায়ের রক্ত টকবক করে ফুলতে থাকে, সেই লোকগুলি এখন হিম শীতল রক্ত নিয়ে চুপচাপ বিচরণ করছেন হাসি মুখে। কেন হচ্ছে এটা? কেন করতে দিচ্ছি আমরা? কেবল এটাই না, এরপরে কিন্তু অন্যান্য সামরিক স্থাপনাও কিন্তু আমাদেরকে ব্যবহার করার জন্য দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আপনাদের মনে আছে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সময়, সরকারের সময়, কক্সবাজারের এখানে মার্কিন সেনাবাহিনী তাদের মহড়া করার জন্য এসেছিল। তখন আমরা অনেকে প্রতিবাদ করেছিলাম যে এটা কেন করতে হচ্ছে। তখন সারা মানে ওই গভর্নমেন্ট নানাভাবে ব্যাখ্যা করেছিল যে এটাকে রুটিন ওয়ার্ক, হ্যান ওয়ার্ক, ত্যান ওয়ার্ক, নানা কিছু। আপনাদের এটাও মনে আছে, নিশ্চয়ই মনে থাকার কথা, যে বিগত স্বৈরাচারী শাসক যাকে আমরা বলি শেখ হাসিনা, তার আমলে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর ব্যবহারের জন্য, সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেওয়ার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকাগুলো ব্যবহার করতে চেয়েছিল।
এবং বলেছিল ওগুলো ব্যবহার করতে দিলে শেখ হাসিনার কোনো সমস্যা হবে না, শেখ হাসিনাকে তারা ক্ষমতায় টিকিয়ে রাখবে। এই সমস্ত কথা শেখ হাসিনা বলেছিল, আমরা বিশ্বাস করিনি। আমরা বলেছি শেখ হাসিনা এমনি আমাদের একটা জুজুর ভয় দেখাচ্ছে। কিন্তু এখন আমরা কি দেখছি, শেখ হাসিনা বলছিল এগুলো যদি আমি ব্যবহার করতে না দিই তাহলে আমাকে হয়তো সরে যেতে হতে পারে। এখন আমরা কি দেখছি, শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। এটার পেছনে অন্য কারণও আছে, আমি অবশ্যই বলবো। শেখ হাসিনার অপশাসন, শেখ হাসিনার গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার হরণ, অবাধ লুটপাটে সায় দেওয়া, এরকম অনেক কিছুই আছে। অপরাধের কোনো শেষ নেই। কিন্তু তারপরও যখন এই কথাটা মিলে যায় তখন কিন্তু অনেকে বলবেন যে এই যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। আপনাদের মনে আছে কয়েকদিন আগে এই আমরা যেটাকে জুলাই আন্দোলন বলছি, সেই আন্দোলনের যিনি প্রধান ব্যক্তি যারা ছিলেন, তাদের যিনি গুরু হিসেবে পরিচিত ছিলেন মিস্টার ফরহাদ মাজহার, উনিও কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে উনি এখন বুঝতে পেরেছেন যে এই আন্দোলন অথবা শেখ হাসিনার পতন অথবা ক্ষমতার পরিবর্তন যাই বলি না কেন, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টটা কোথায়, সেগুলো আমরা ধীরে ধীরে টের পাচ্ছি। প্রথমে হলো বাণিজ্য চুক্তি এবং তারপরে এখন হচ্ছে এই প্রতিরক্ষা চুক্তিগুলো। তাহলে তো সেই একই কথা হলো, শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনাকে আমরা বললাম এগুলি করেছে, আমরা বললাম শেখ হাসিনা জুজুর ভয় দেখাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেগুলোই তো বাস্তবায়িত হচ্ছে। আচ্ছা, আমরা হাইপোথেটিক্যালি ধরি যদি এই ঘটনাগুলি ঘটে যায় আমাদের কি হবে? ভাবুন তো, যুক্তরাষ্ট্র এখানে কেন এই ঘাঁটিগুলি করতে যাচ্ছে? ঘাঁটি মানে তাদের অবস্থান নিতে যাচ্ছে কেন? কারণ কিন্তু একটাই, যে এই যে সামুদ্রিক অঞ্চলটা আছে, যে ভূরাজনৈতিক যে ব্যাপারটা আছে, এই সামুদ্রিক অঞ্চলে প্রভাবটা কার? ভারতের এবং চীনের। ভারত এবং চীনের এই প্রভাব যেটা বিস্তার করে আছে, এর বিপরীতে যুক্তরাষ্ট্র তার প্রভাব এখানে খাটাতে যাচ্ছে। তারা যদি সেখানে খাটাতে চায়, সেটাকে কি চীন এবং ভারত সহজভাবে নেবে? ভাবুন, আপনারা ভাবুন, নেবে? নেওয়ার কোনো কারণ আছে? চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কী সম্পর্ক, এটা তো আমরা কদিন আগেই দেখলাম। যুক্তরাষ্ট্র তার দলবল নিয়ে, ট্রাম্প তার দলবল নিয়ে, এলন মাস্ক সবাইকে নিয়ে, যত ব্যবসায়িক টাইকুন আছে সবাইকে নিয়ে চীনে এসেছিলেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, তারপর বিফল মনোরথ হয়ে ফেরত গেছেন। তারা চীন থেকে কিছুই পাননি। চীন বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য তারা অর্জন করেছে। এখন যদি আমাদের এই সমুদ্র অঞ্চলে যদি যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তার করতে আসে, যদি আমাদের বিমান ঘাঁটিগুলো তাদের সামরিক বিমান ব্যবহার করার সুযোগ পায়, যেটা চীনও পায় না এবং ইন্ডিয়াও পায় না, তো তারা কি এটা সহজভাবে নেবে? নেবে না। না নিলে কী হবে? যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি হবে। কোথায় মুখোমুখি হবে? আমাদের সমুদ্র এলাকায় মুখোমুখি হবে। আমরা হব চীন এবং যুক্তরাষ্ট্রের যে বিরোধ, সেই বিরোধের ক্ষেত্র। আমরা আমাদের জমি দেব, যে তোমরা আমাদের জমিতে বসে যুদ্ধ করো। তখন সেই জমিটার কী অবস্থা হবে? তা আমরা কেন দুইটা পরাশক্তির যুদ্ধের মাঝখানে নিজেদেরকে স্যান্ডউইচ বানানোর জন্য এত আগ্রহ দেখাচ্ছি? এটা কি আমাদের স্বার্থে নাকি যুক্তরাষ্ট্রের স্বার্থে? আমাদের সরকারের মধ্যে কি কেউ কেউ আছেন যারা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য উদ্গ্রীব হয়ে আছেন? তারা কারা? তাদেরকে আমরা চিনি? আপনি চিনেন? আমার তো মনে হয় সবাই চিনে। সেই জায়গাতে আমরা বেরোবো কীভাবে? এবং সবচেয়ে দুর্ভাগ্য যে কথাটা, যেটা আমি বারবার বলে আসছি, যে এই ঘটনা ঘটাচ্ছে, হয়তো এমন হতে পারে আমাদের সরকার একটা চাপের মধ্যে আছে, আমাদের সরকার ভয় পাচ্ছে, কিন্তু আমাদের সরকারকে সে ভয় থেকে বের হওয়ার জন্য আমাদের বিরোধী দল বলেন, তারা কি করছে? তারা কি কোনো ভূমিকা রাখছে? তারা যদি জনগণকে সঙ্গে নিয়ে এই বিষয়গুলো প্রতিবাদ করত, তাহলে হয়তো আমাদের সরকার বলার সুযোগ পেত যে আমার দেশের জনগণ এগুলো চায় না, কাজে এটা আমরা করব না। কিন্তু সেই সুযোগটা কি সরকার পাচ্ছে অথবা নিচ্ছে? সরকার নিজেও বলতে পারতো যে আমার দেশের জনগণ এগুলো চায় না,
সরকার জনগণের কাছে পুরো বিষয়টা ওপেন করে দিতে পারতো, কিন্তু সেগুলো কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি না দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ আসলে কার আঁচল তলে যাচ্ছে, দেশ আসলে কার ভিত্তে পরিণত হচ্ছে। প্রিয় দর্শক, এ নিয়ে হয়তো আরো আলোচনা করতে হবে। তো সুন্দর একটা নাম দিছেন, ইনসাফ। আসলে সে ইন করেছে নাগরিক ঐক্য থেকে, বিএনপিতে শুনি সাফ হয়ে যাবে, নিশ্চিত থাকেন। তাই ইনসাফ বলা আপনি ঠিক আছে, ইনসাফ উপদেষ্টা। যাই হোক, আমার ভাবির পোলারা কখন যে কি বলে নিজেরাই জানে না। কারণ ভাবির মায়েদের, আমার ভাবির পোলাদের মা মানে আমার ভাবি, তাদেরই কথা ঠিক নাই। সকালে কয় তারা জুলাই যোদ্ধা, তারপরে কয় না আমরা কোনোদিন জুলাই যুদ্ধ করি নাই, তারপরে বলে আমি তো গণভবনে যাইনি। সারা পৃথিবীর মানুষ জানে, তার ভিডিও দেখেছে, তার ভিডিও এখনো খোঁজ করলে পাওয়া যায়। মানে জুলাই যোদ্ধারা আমাদের ভূঁইয়া সাহেব বলেছেন, তানভীর ভাই বলেছেন, যারা কেউ কবর থেকে উঠে আসতেছে। এখন আমরা দেখলাম যে অসুস্থ হয়ে মারা গেছে, মানে আমার মনে হয় ঠাডা পইরা মারা গেছে, এরকম দুই একটা পাড়ায় পড়বে যে ঠাডা পইরা মারা গেছে, তারও জুলাই যোদ্ধা বানায়, সেখানে শেখ হাসিনাকে 1 নম্বর, আমাদের আপাকে 2 নম্বর। আপনি তো এই যে, আপনি তো এইবার আমার নাসুনে কানাই বানাইলেন, ঢোলের বাড়ি দিলেন। আমার মনে হয় শুধু শেখ হাসিনা না, নরেন্দ্র মোদীকেও আসামি করতে পারে, অমিত শাহকেও আসামি করতে পারে। এমনকি যে শুভেন্দু অধিকারী যে আসলো, তারা 1 নম্বর বানাবে, বলে যে তুই আইসে এই কাজটা করছিস। টেলিও, কারণ এর আগে কিন্তু আমাদের যে কর্নেল অলি নাকি 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 কি কলকি অর্নেল, কলকি অলি বলেছে তো যে শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনা বসাইছে। তো সুতরাং আমরা বলতেই পারি শুভেন্দু অধিকারী চেন্নাই ফোন করছে, করে এই কাজ করেছে। যাই হোক, এরকম কিছু বললেও আমরা বিস্মিত হব না, এটাই স্বাভাবিক। আমি তো বলেছি তো যে বাংলাদেশের মানুষ মক্কাতেও যদি ঠাড়া পড়ে, মক্কা ধ্বংস হয়ে যায়, তারপরেও বলবে এটা ভারত করেছে। প্রথমে বলবে ইসরায়েল করেছে, দ্বিতীয় নামটা বলবে যে এটা ভারত করেছে। এটা বাংলাদেশের মানুষ, পৃথিবীর কেউ না বললে তারা বলবে। মক্কার লোক দাবি করবে না এটা, মক্কার লোক বলবে ন্যাচারাল এটা ঘটেছে, ঝড় বৃষ্টি হয়েছে বা ঠাড়া পড়েছে, বজ্র ভাঙতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করবে না। বাংলাদেশে ভারত বিরোধিতা হচ্ছে ইমানের অঙ্গ। বাংলাদেশে ভারত বিরোধিতা একটা হচ্ছে, এটা কালাম হয়ে গেছে, মানে একেবারে মুসলমানদের যখন কালেমা থাকে এরকম কালেমা হয়ে গেছে। আর আপনি যে শিরোনাম দিয়েছেন, এটা নিয়ে আমি 30 সেকেন্ড বলতে চাই যে পোড়া কপাল শেখ হাসিনা। আমার তা মনে হয় না, আমার মনে হয় পোড়া কপাল আমাদের। তার জন্য আমাদের এই ইউনূসের মতো লোক আমাদের প্রধানমন্ত্রী হয়। আমাদের পোড়া কপাল, তাই শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। বাংলাদেশের পোড়া কপাল, তাই মুসলেকা প্রধানমন্ত্রী হয়। বাংলাদেশের অবশ্যই পোড়া কপাল যেখানে জায়েদ পাড়া উপদেষ্টা হয়। বাংলাদেশের অবশ্যই পোড়া কপাল আমার ভাবির পোলারা আসছিল কেরানির পিয়ন হইতে, কেরানির কেরানির ঘরে কেরানি হইতে, তারা হয়ে গেছে মন্ত্রী, এমপি, উপদেষ্টা। পোড়া কপাল শেখ হাসিনা না, পোড়া কপাল তো আমি বাংলাদেশেও দেখতেছি। আরে ভাই, আমি আমার এলাকায় একটা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখি নাই কোনোদিন, এটা সম্ভব না, এই যোগ্যতা আমার নাই। আর সেই জায়গায় আমার ভাবির পোলারা মেম্বার হইলে, মেম্বার হইতে গেলে তাদের জামানত হারাবে। আরে আপুর বাসায়, আমাদের ম্যাডামের বাসায় যদি বলি চা খাওয়াইতে দাওয়াত দিল, এখন লোক খুঁজে পাব, চা কেন, বিরিয়ানি খাওয়াইতে দাওয়াত দিলে 1000 প্যাকেট আনলে 300 লোক হবে কিনা আমার সন্দেহ আছে। তাও যাবে না, বাংলাদেশের মানুষ না খাই থাকলেও জাহিদ পাড়ার দাওয়াত খাইতে যাবে না। আপনারা যে র্যাবের কথা তুলেছিলেন, কাকতালীয় ভাবে আমার সামনে যে বইটা আছে, এই দেখেন শিরোনাম, রুবেল রুবেল হত্যা ও পুলিশ, একটা কলাম লিখেছেন একজন সচিব, তার একটা বই আমার কাছে, এই দেখেন, ঠিক আছে, এইখানে আছে রুবেল হত্যা নেই, দেখেন, রুবেল হত্যার পর পুলিশ সম্বন্ধে জনসাধারণ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। রুবেল হত্যাকাণ্ড কারা করিয়েছিল? আওয়ামী লীগ। বিএনপির আমলে, বিএনপির নেতা রুবেল, তো বিএনপি নেতা, ছাত্র দলের নেতা ছিল সম্ভবত। তো আসলে আমাদের দেশে একটা সুবিধা কি জানেন, কথা বলতে তো ট্যাক্স লাগে না। তারপর আপনি যত বড় ঠাড়া বড় মিথ্যা কথা বলেন, সমাজ মানে যে আপার এখন চুলের রংটা হলো কালো, আমি বললাম না, তার তো সেদিন সবুজ রঙের চুল ছিল বা নীল রঙের, এই দেশে বললে সমস্যা নাই। কারণ এখানে কোনো মামলা করা যায় না, মামলা তো এমনিও করা যায় না, মার্ডার হইলে মামলা করতে পারবেন না। আপনাকে মেরে ফেললে, আপনার পিতাকে মাতাকে মেরে ফেললে আপনি মামলা করতে পারবেন না সেই দেশে। কিন্তু আবার আপনি মানে কথা, আবার আমরা যদি বলি এখানে জয় বাংলা স্লোগান দিলে আপনাকে মেরে ফেলা হবে, আবার কথা বললে আপনি জেলে যাবেন। কিন্তু তারা যাহা ইচ্ছা তাহাই বলুক, ঠাড়া বড় মিথ্যা কথা বলুক, কোনো সমস্যা নাই। আরে ভাই, আজকাল মৌলবীরা মিথ্যা কথা বলে যে আমির হামজা নাকি আমির হারামজাদা একটা আছে জামাতি টাউট, কিছুদিন আগে বললো শেখ হাসিনার বিরোধিতা যারা করবে তারা মুসলমান না। তারপরে বললো তার বাপ দাদা মামা খালু সবাই আওয়ামী লীগ করে।
এখন একটা সাক্ষাৎকার শুনলাম ওটা নাকি জোর করে করাইছে। আমার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বলবে আবার, আমি তো আওয়ামী লীগে করতাম, জামাত আমাকে জোর করে নিয়ে গেছে পাকিস্তান থেকে আমার পরানয় বোমা মারতে চাইছে, এই ডরে না আমি কুষ্টিয়া থেকে গিয়ে যাই, আমি সংসদ জামাতের সঙ্গে এগুলো বলবে। আপনি দেখেন, আপনি লিখের আগে আমার ভাবির পোলা 6 জন বলবে আমরা তো যাইতে চাই নাই, ইউনুস কাকা আমাদের জোর করে নিয়ে গেছে, বিশ্বাস করেন চাচা আমার এটা বলবে, চাচা বিশ্বাস করেন আমরা যাইতে চাই না, এগুলো বলবে তারা। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন, এই কথা আমরা গত 1 মাস ধরে শুনে আসছি, এবং এটি আমাদের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য এই মুহূর্তে খুবই জরুরি। ভারতে যাওয়াটাও খুবই জরুরি, চীনে যাওয়াটা আরও জরুরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর ফাঁকে আবার আরেকটি, যেটা গুজব বলে মোটামুটি অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু পর্দার আড়ালে কিন্তু এটা নিয়ে আসলে খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। সে আলোচনাটা হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের যিনি এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা ডিফ্যাক্টো রাষ্ট্রপতি, তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তো তিনিও বাংলাদেশে আসবেন। কোন একটা দূতাবাসের পক্ষ থেকে, হয়তো পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যেটি বোগাজ একটি কথা, কিন্তু আলোচনা হচ্ছে বাংলাদেশে তারা যদি আসেন। তো সেক্ষেত্রে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেটি একেবারে রিভার্স, 180 ডিগ্রি রিভার্স হয়ে যাবে আমাদের রাজনীতি এবং পাক ভারত উপমহাদেশের রাজনীতি। তো সেই বিষয়গুলো যখন ঘটবে, সেই সময়টাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে, তারেক রহমান সাহেব এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, এবং এই জিনিসগুলো আমরা কিভাবে সামাল দেব এবং আমাদের জন্য কি কি পরিণতি অপেক্ষা করছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হচ্ছে, সে বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই মুহূর্তে চীন সারা দুনিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু। তারা একটা মিলিটারি পাওয়ার গড়ে তুলেছে, আনবিটেন। এখন পর্যন্ত কোনো যুদ্ধ তারা করেনি, কোনো পরাশক্তির সঙ্গে তারা কোনো যুদ্ধ করেনি, কিন্তু যে যুদ্ধগুলো হয়েছে সাম্প্রতিক সময়, প্রায় সব যুদ্ধে তাদের প্রযুক্তি, তাদের মেধা, তাদের অর্থ ব্যবহৃত হয়েছে। সেটা আফ্রিকা বলেন, সেটা ইরান বলেন, সেটা শ্রীলঙ্কা বলেন, কিংবা ধরুন এই যে এখন মায়ানমার। তো মায়ানমারে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধ অ্যাবসলিউটলি এখানে আমেরিকায় যুদ্ধটা করছে বিভিন্ন ফ্রন্টে। সেই যুদ্ধের মধ্যে চীনের প্রযুক্তি, চীনের অর্থ এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে মায়ানমারের জান্তা সরকার আজকের দিন পর্যন্ত প্রচণ্ড প্রতাপ নিয়ে টিকে আছে। তো কাজে চীন যুদ্ধক্ষেত্রে উপস্থিত নেই, কিন্তু না থেকেও সে তার পাওয়ারটাকে শো করতে পারছে। অন্যদিকে ইরানের যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধ যেভাবে চীন নিজে, রাশিয়া এবং একই সঙ্গে ইরান, তারা সম্মিলিতভাবে এই ইউক্রেন যুদ্ধটা রাশিয়ার পক্ষে চালাচ্ছে। উত্তর কোরিয়া তো সরাসরি সেখানে হাজার হাজার সৈন্য দিয়ে তারা সাহায্য করছে রাশিয়াকে। আর অন্যদিকে আমেরিকা এবং ফুল ন্যাটো, ইউরোপ, তাদের যত অস্ত্র, যত গোলাবারুদ, যত ভাড়াটিয়া সৈন্য, মানে যা কিছু আছে সব কিছু দিয়ে ভ্লাদিমির জেলেনস্কিকে সহযোগিতা করে এই ইউক্রেন যুদ্ধটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যে ইউক্রেনের একটা বিরাট অংশ রুশ বাহিনী দখল করে আছে, এবং এই দখল উদ্ধার করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তো বোঝার চেষ্টা করুন যে এই যে যা কিছু গত করোনা সময় থেকে আজ পর্যন্ত এই বিশ্বে ঘটছে, ইনক্লুডিং করোনা সহ, সেই সব কিছু নিয়ন্ত্রণ করছে চীন। এবং ওই সময়টা যখন করোনা হলো, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেই ফেলেছিলেন যে এই করোনা, এটা হচ্ছে বোগাস, এটা চীনের তৈরি একটা কৃত্রিম জীবাণু, অর্থনীতিকে, বিশ্বকে টালমাটাল করে দিয়ে সারা বিশ্বের ইকোনমি তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলো করছে, আমি এই টিকা কিচ্ছু নেব না। তো সেক্ষেত্রে আসলে ঘটনা যদি চক্রান্তটা তাই হয়ে থাকে, তাহলে এই করোনার যে অভিঘাত, সেই অভিঘাতে পৃথিবীর যত সম্পদ, তার একটা বিরাট অংশ চলে গেছে
চীনের কাছে। আর এরপরে শুরু হলো ইউক্রেনের যুদ্ধ, তারপর এখন ইরানের যুদ্ধ। এবং যুদ্ধের ফলাফল তো আপনারা জানেন, চীন এখানে বিজয়ী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতা আসার পর চীনের সঙ্গে সে রীতিমতো একটা স্টার ওয়ার তৈরি করে রেখেছে। এর আগে চীনের বড় বড় কোম্পানিকে তারা ব্যান করেছে, চীনের অসংখ্য প্রতিষ্ঠানকে তারা ব্ল্যাকলিস্ট করেছে, চীনকে তারা দেখায় দেবে। এখন সেই চীনের কাছে রীতিমতো নাকে খত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আসতে হয়েছে। প্রেসিডেন্ট শি এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক, এক টেবিলে বসা, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, এ সব কিছু আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন যে চীনের প্রেসিডেন্ট কতটা সুদৃঢ়, কতটা বিজয়ী এবং কতটা দৃঢ়। আর ডোনাল্ড ট্রাম্প কতটা আনপ্রেডিক্টেবল। তার একটা ছবি বা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে যে পাশাপাশি তিনি বসে আছেন, তার পাশে চীনের প্রেসিডেন্ট, তো মিস্টার শি জিনপিং। তো শি জিনপিং এর যে ফাইল, সেই ফাইলটির মধ্যে কি লেখা আছে সেটা শি উঠে যাওয়ার পরে তিনি সেটা উল্টে আবার সেটা দেখলেন। বিভিন্ন রকম ট্রল হচ্ছে এটা নিয়ে। তো এই হলো চীনের অবস্থা। তো সেই চীন থেকে যখন ডোনাল্ড ট্রাম্প গেলেন, সঙ্গে সঙ্গে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি বেজিংয়ে যাবেন, বেজিং সফরে যাবেন, এটা তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন। আর ইতিমধ্যে যেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার প্রথম বিদেশ সফর চীন করবেন না ভারত করবেন, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। তো সেক্ষেত্রে চীনে যাওয়ার আগে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, দুটো জিনিস। একটা হলো বাংলাদেশে বহুল প্রতীক্ষিত, কারো কারো কাছে বিতর্কিত, কারো কারো কাছে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া একটি প্রকল্প, সেটা হলো পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ, এটা ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো। এই পদ্মা ব্যারেজ সরকার এখানে অ্যাপ্রুভ করেছে। ইট মিনস এই অ্যাপ্রুভ করা মানে ভারতকে লাল কার্ড দেখানো। এটা বাস্তবায়ন হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু এর মাধ্যমে বেইজিংয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 2 নম্বর হলো যে ইউনূস জমানাতে উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটা এশিয়ার বৃহত্তম সামরিক বিমান কেন্দ্র, এরপরে সেখানে তিস্তা ব্যারেজ নির্মাণ, তিস্তা ব্যারেজের পাশে আবার ওখানে নীলফামারীতে একটা বড় হাসপাতাল, 1000 বেডের চীনা হাসপাতাল তৈরি করার যে প্রকল্প ছিল, সেইগুলো এই সরকার এখন এগিয়ে নেবে। এই কথা এখন সরকারের সব লোক দশমুখে বলছে। ফলে আসলে দিল্লির সাথে সম্পর্কটা হচ্ছে না, দিল্লির সঙ্গে সম্পর্কটা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। আর চীনে যদি তারেক রহমান সাহেব যান, তাহলে সেখানে গিয়ে তাকে নিশ্চয়তা দিতে হবে যে আমেরিকার সঙ্গে সে যে চুক্তি করেছে সেই চুক্তি সে বাতিল করবে। এবং সেই চুক্তি বাতিল করলে চীনের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক, সেটাকে ইংরেজি থেকে বলা হয় স্ট্র্যাটেজিক রিলেশন, কৌশলগত সম্পর্ক। এটা সামরিক হতে পারে, এটা সামরিক তো অবশ্যই হবে, সামরিক অর্থনৈতিক, জাস্ট লাইক শ্রীলঙ্কা, জাস্ট লাইক নেপাল এবং মালদ্বীপ, সেটা হয়ে যাবে। এবং সেটা যদি হয়, তারপরেই আপনি দেখবেন যে উইদিন 15 দিন বা 1 মাসের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, যেটাকে এখন অস্বীকার করা হচ্ছে, তিনি আসবেন না, এবং পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে একটা খবর আপনারা দেখেছেন যে পাকিস্তান বাংলাদেশকে একটা অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ রাফায়েল যে যুদ্ধ বিমান আছে, সেই যুদ্ধ বিমান বাংলাদেশকে দেয়া হয়েছে। এটা বাংলাদেশের যে সামরিক ইতিহাস, কূটনীতির ইতিহাস, এই গত স্বাধীনতার পর থেকে আজ অবধি এটাকে জাস্ট একটা ধাক্কা দিল। এরকম একটা যুদ্ধ বিমান আমরা সেখান থেকে পেলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা দল বেঁধে এখন পাকিস্তানে যাচ্ছে। এবং এখানে বলে রাখা ভালো যে আপনারা যত কথাই বলেন না কেন, পাকিস্তান সিভিল সার্ভিস, পাকিস্তান মিলিটারি সার্ভিস এবং জুডিশিয়ারি সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে, শুধুমাত্র যে ভারতবর্ষে নয়, ভারতের জুডিশিয়ারির চাইতে পাকিস্তানের জুডিশিয়ারি অনেক অনেক ঐতিহ্যবাহী।
স্টিল তারা সামরিক শাসন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, মানে তাদের দেশের ইতিহাস, ধরুন একজন জেনারেল পারভেজ মোশাররফকে অ্যাবান্ডেন্ট করে দিল, ক্ষমতাচ্যুত করে দিল। সেই স্বাধীনতার পর থেকে পাকিস্তানের জুডিশিয়ারি যে সকল সিদ্ধান্ত নিয়েছে, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আনবিলিভেবল। তারা যেভাবে ইমরান খানকে বাঁচিয়ে রেখেছে, ইমরান খানকে যেভাবে প্রোটেক্ট করেছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এইরকম কর্তৃত্ববাদী একটা সেনা শাসন যেখানে রয়েছে সেখানে কোনো জুডিশিয়ারি পারত না, বাট পাকিস্তান জুডিশিয়ারি সেটা পারছে। এরপরে পাকিস্তান সিভিল সার্ভিস, ওখানে পাকিস্তান সিভিল সার্ভিস আমাদের দেশের সেই সিভিল সার্ভিসের মতো না, যারা গিয়ে মন্ত্রী এমপিদের পাছাটার জন্য, বগুড়ার মানুষের পাছাটার জন্য, আগে গোপালগঞ্জের লোকদের পাছাটার জন্য সারাক্ষণ জিব্বা বের করে থাকে। এইরকম আমাদের দেশে যারা সিভিল সার্ভিস, এটা পাকিস্তানের সিভিল সার্ভিস না। সিএসপি মিনস সিএসপি। ওখানে কথা বলতে হলে আপনাকে ওইভাবে কথা বলতে হবে, আদারওয়াইজ পলিটিক্যাল লিডার ইটস ওকে, আপনি যান, তাফালিং করেন, বাইরে ঘুরেন, আপনি সেখানে ফাটাকেষ্ট হন, অনিল কাপুরের নায়ক হন, ডাজ নট ম্যাটার, সিভিল সার্ভিস কিছু বলবে না। কিন্তু সিভিল সার্ভিসকে যদি কোনো ব্যাপারে ডমিনেট করতে হয় তাহলে আপনাকে ওই ধরনের লেখাপড়া জানতে হবে, সেটা মিলিটারি সার্ভিস হোক আর সিভিল সার্ভিস হোক। ওরা ওই ধরনের একটা যাকে বলে ব্যক্তিত্ব রাখে, যেটা ভারত এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। ভারতের সিভিল সার্ভিসে ভালো, কিন্তু নট লাইক পাকিস্তান। 3 নম্বর হলো পাকিস্তানের এডুকেশন। এহসানুল হক মিলনকে সবাই খুব ট্রল করছে। পাকিস্তানের দেশ হলো, শিক্ষার ব্যবস্থা হলো, বিশ্বাস করেন মানব জাতির ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায়? এই পাকিস্তানে, তক্ষশিলা। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক চাণক্য। চাণক্য মানে কৌটিল্য, কৌটিল্য মানে বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত মানে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক। মানব জাতির ইতিহাসে এই যে মৌর্য বংশ প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটারের একটা সাম্রাজ্য মোর দ্যান 200 ইয়ার্স তারা চালিয়েছে। তো সেই সভ্যতাটা শুরু হয়েছিল এই পাকিস্তানের তক্ষশিলা থেকে। ভারতবর্ষে আর্যরা আসার আগে তারা কয়েক হাজার বছর ধরে একটা সভ্য মানে জাতি, নগর রাষ্ট্র এবং একটা সংস্কৃতি গড়ে তুলেছিল মহেঞ্জোদারো এবং হরপ্পার মাধ্যমে সিন্ধু উপত্যকায়। তো এখানে যখন সভ্যতা, তখন আসলে ব্যাবিলন সভ্যতাটা এত উচ্চ মার্গের ছিল না। কাজেই পাকিস্তানকে নিয়ে আপনি ঠাট্টা মশকরা করতে পারবেন না। এখন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, লাহোর বিশ্ববিদ্যালয়, লাহোর হাইকোর্ট, আপনি এগুলোর যে ট্র্যাডিশন, এর সঙ্গে আপনি ইন্ডিয়ার আপনি ধরেন কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আইআইটি, ভারতের যে আইআইটি, মানে এগুলোর সঙ্গে আপনি যতই চিন্তা করেন না কেন, শিক্ষা ব্যবস্থায় পাকিস্তান তারা যে পর্যায়ে গেছে, ইভেন তাদের যে ট্রিটমেন্ট, আমরা তো মানে কিছু হলে চলে যাই ভারতে, এখনো পৃথিবীর যে কার্ডিওলজি সব সারা দুনিয়াতে, লন্ডন আমেরিকা থেকে শুরু করে যত বিখ্যাত মানে ভাস্কুলার কার্ডিওলজি বা উইদাউট জাস্ট কার্ডিওলজি, মানে এই যে রক সংক্রান্ত যত জটিল চিকিৎসা আছে এবং কার্ডিওলজির যত জটিল চিকিৎসা আছে, এই জটিল চিকিৎসা সারা দুনিয়াতে যে কাজগুলো করে এর অলমোস্ট 60% হলো পাকিস্তানি ডাক্তার, যারা সারা দুনিয়াকে ডমিনেট করছে। এদের কাছে দেবী সেটি কিচ্ছু না, আমরা শুধু দেবী সেটি আমাদের কাছে বিখ্যাত। আপনি ইংল্যান্ডের কোনো বড় হাসপাতালে যান, আমেরিকার বড় হাসপাতালে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর হাসপাতালে যান, গিয়ে দেখবেন সেখানকার ভাস্কুলার কার্ডিওলজিস্ট যারা আছেন সব পাকিস্তানি ডাক্তার, প্রিন্সিপাল অথবা প্রফেসর। এবং পাকিস্তানের যে চিকিৎসা ব্যবস্থা আপনি কল্পনাই করতে পারবেন না এখানে বসে। দেয়ার ফুড অ্যান্ড এভরিথিং, দেয়ার কালচার, তাদের গান, তাদের মিউজিক, তাদের গোলাম আলী, তাদের মেহেদি হাসান, তাদের নূরজাহান বেগম, ও মাই গড, কল্পনাই করতে পারবেন না কোথায় তারা। তো সেই পাকিস্তানে যখন যাচ্ছে বাংলাদেশের সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস এবং তাদের সঙ্গে আমাদের যখন সামরিক মহড়া হবে, এটা রাজনীতির একটা কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দেবে। এখন যেটা আছে সেটা হলো আমরা ভেস্ত দোজখের মাঝামাঝি আছি। আমরা চীনের দিকে দৌড়ানোর চেষ্টা করছি, দিল্লির দিকে দৌড়ানোর চেষ্টা করছি,
তারপর আমেরিকাতে দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমাদেরকে ওন করছে না, নোবডি। কিন্তু সামনে যে বেইজিং সফরে যদি তারেক রহমান সাহেব বেইজিংয়ের সাথে একটা স্ট্র্যাটেজিক রিলেশন আসেন, তাহলে বেইজিং, তারপর পাকিস্তান এবং এই সংক্রান্ত একটা লবি তৈরি হয়ে যাবে, ইনক্লুডিং নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এটাও অনেকটা সমাধান হয়ে যাবে। এইগুলো একটা। কিন্তু সমস্যা হয়ে গেছে, ভারত এবং আমেরিকা ছাড়বে না। এখানে রাশিয়া নিউট্রাল থাকবে, কিন্তু ভারত এবং আমেরিকা হ্যামারিং করতে থাকবে এবং সেটা আমাদেরকে ফাইট করতে থাকবে। এইগুলো এক। কিন্তু অন্যদিকে যদি আমরা এই মুহূর্তে আবার সেই আমেরিকার চুক্তি রাখি, আমেরিকার চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকারকে যতটুকু ব্যবহার করা দরকার আমেরিকা ব্যবহার করবে, ব্যবহার করে সরকারকে ছুঁড়ে ফেলে দেবে এবং এই আমেরিকাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনবে। লিখে রাখেন। যদি চীনকে সে ম্যানেজ করতে না পারে, তাহলে তাকে যেতে হবে, সরকারকে যেতে হবে। দ্যার ইজ নো অপশন। এবং এটাই রাজনীতির ম্যাথমেটিক্স। সেই জিনিসগুলো এখন কুকিং হচ্ছে, ভীষণ রকম পর্দার আড়ালে এগুলো টকবক টকবক করে ফুটছে। সেই ফুটন্ত জায়গার মধ্যে দিল্লি নাকি পিন্ডি, ওয়াশিংটন নাকি বেইজিং, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত এই সম্পর্কটা তৈরি করে ফেলতে হবে, দেরি করা যাবে না। ওয়ান ওয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।